দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিতে আমরা সাধারণত দৈনিক যে পত্রিকার শিরোনাম নিয়ে কথা বলি। আজকে কথা বলবো আমরা দুজন। আমার সঙ্গে অতিথি আছেন নাগরিক বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খুরশেদ সূচি। জনাব সূচি, আপনাকে সংবাদপত্রের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি তার আগে একটু যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে আমার হাতে, আমি শিরোনামগুলো দেখে আসি। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে ট্রাম্পের হুমকি, যুদ্ধ না চাইলেও প্রস্তুত ইরান। আর যে খবরটি আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ, একতরফা পাতানো 3 নির্বাচনের পরিকল্পনা সর্বোচ্চ পর্যায় থেকে। এটি আওয়ামী লীগ শাসনামলের 3টি যে নির্বাচন হয়েছে, নির্বাচনগুলো নিয়ে একটি তদন্ত হয়েছে এবং গতকালই প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দিয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে নির্বাচনে জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পোস্টাল ব্যালট, বিদেশিদের প্রবাসী বাংলাদেশিদের যে ভোটাধিকার প্রয়োগের সুযোগটা। তাদের আরেকটি হেডলাইন, ইরানে বিক্ষোভ থামেনি, রাস্তায় এবার সরকার সমর্থকরা। যে বিক্ষোভটি ইরানে চলছে সরকার পতনের দাবিতে, এক গ্রুপ আন্দোলনে ছিল, এখন আবার সরকারের পক্ষের লোকেরা আন্দোলনে তারা নেমেছে। দৈনিক যুগান্তর, প্রশাসনের হাতেই সর্বনাশ, ওই একই হাসিনার বিতর্কিত 3 নির্বাচন। আর গণভোট নিয়ে একটি খবর তারা করেছে, না জিতলে বড় সংকটে পড়বে দেশ। স্পোর্টস নিয়ে একটি নিউজ, যেটা মুস্তাফিজকে দিয়ে শুরু হয়েছিল, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার, মুস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে বাংলাদেশের না। দৈনিক যুগান্তরে আরেকটি অপরাধ নিয়ে একটি খবর তারা করেছে, অপরাধ মানসিকতা তৈরির ভয়ঙ্কর ফাঁদ অ্যালগোরিদম, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহারটা। দর্শক, সমকাল পত্রিকা তারা হেডলাইন করেছে, তাদের প্রধান খবরটি, সাধারণ শিক্ষার্থীর নামে শিক্ষক হেনস্থাকারীরা শিবির সম্পৃক্ত। এটি আমার কাছে মনে হয়েছে যে আপনারা সবাই কম বেশি দেখেছি, গত 5 আগস্টের পরে বিশ্ববিদ্যালয়গুলোতে যে মব তৈরি করে শিক্ষকদের অপদস্থ করার বিষয়টি, এবং সর্বশেষ রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট টাইমের। দৈনিক কালের কণ্ঠে শিরোনাম করেছে বড় পতনে রপ্তানি খাত। গত 4-5 মাস ধরে আপনি জানেন যে আমাদের এক্সপোর্ট কমছে এবং এটা এই ধারাবাহিকতা আমাদের জন্য এটা অ্যালার্মিং। তাদের আরেকটি খবর রয়েছে টিআইবি সংবাদ সম্মেলন নিয়ে, উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ প্রভাবশালী। বাংলাদেশ প্রতিদিন আছে আমাদের হাতে, কঠিন হবে ভোটের লড়াই, এবং অর্থনীতি নিয়ে তাদের আরেকটি শিরোনাম, উচ্চ সুদের চাপে স্থবির বিনিয়োগ। আমি এই পর্যায়ে আপনার সঙ্গে একটু কথা বলি। জনাব হাসনাইন খুরশিদ, আপনার যে 4 দশকেরও বেশি সময় ধরে আপনি সাংবাদিকতা করছেন এবং সাংবাদিকতা শিক্ষকও বলি, আমরা আপনাদের কাছ থেকে শিখেছি। আজকের যে কয়েকটি পত্রিকা আমরা এই পর্যন্ত শিরোনাম দেখলাম, তার মধ্যে ঘুরে ফিরে নির্বাচন, আমাদের অর্থনীতিতে যে চলমান সংকট এবং ইরানের যে আন্দোলন, আপনার কি দিয়ে শুরু করবেন আপনি? নির্বাচন নিয়ে কথা বলা যাক। নির্বাচন সামনে আসছে এবং খুব বেশি দিন নাই, এখন আজকে তার মাত্র 1 মাস হাতে। এই সময়ে নির্বাচন নিয়ে কিন্তু এখনও মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে। নির্বাচনে নিরাপত্তা নিয়ে যেমন শঙ্কা আছে, নির্বাচন কতটা সুষ্ঠু অবাধ হবে সেটা নিয়েও কিছু সংশয় আছে। তবে শেষ পর্যন্ত আমরা আশা করি যে আমাদের গণতন্ত্র উত্তরণ সুন্দরভাবেই হবে, সেই আশা নিয়ে আমরা তাকিয়ে আছি। আমরা আশা দিয়েই শুরু করি যে নির্বাচনটা ভালো হোক, সেটাই হচ্ছে সবার চাওয়া। আর আপনি ইরানের যে চলমান আন্দোলন, আপনি জানেন যে এতদিন তো একপাক্ষিক ছিল, আমরা দেখেছি, যদিও ইন্টারনেট বন্ধ থাকায় আসলে ওখানে কি ঘটছে এটি আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু খবর ছাড়া আমাদের জানার উপায় নেই। তো সেই ক্ষেত্রে এখন আজকে যে একটি পত্রিকা লিখেছে যে ইরানের সরকার রাস্তায় নেমেছে, তো ইরানের পরিস্থিতি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? নিঃসন্দেহে আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ আজকে আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সাথে যে দেশ বাণিজ্য করবে 25% এক্সট্রা শুল্ক দিতে হবে। সো সেটা ইরানের সাথে আমাদের বাণিজ্য বেশিরা, কিন্তু সেটা আমাদের সতর্ক হতে হবে, এবং আমাদের সাথে বাণিজ্যর চাইতেও বিশ্ব বাণিজ্যতে একটা প্রভাব পড়বে এবং সেই প্রভাব আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনিতেই আপনি যেটা বলছিলেন যে আমাদের রপ্তানি খাতের অবস্থা অসম্ভব খারাপ, যে আমাদের টানা 5 মাস ধরে রপ্তানি আয় কমছে, মানে এক্সপোর্ট অর্ডার কমে যাচ্ছে। গত মাসে 14% বেশি রপ্তানি আয় কমেছে।
এটা আমাদের অর্থনীতির জন্য অনেক বেশি শঙ্কার, অনেক বেশি উদ্বেগের। এরকম একটা পরিস্থিতিতে শুধু রপ্তানি না, অন্যান্য খাতেও স্থবিরতা প্রবল। জি, এটা তো একটা চেইন ইফেক্ট। একটা চেইন ইফেক্ট। এক্সপোর্ট কমেছে, তার মানে হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থান অবশ্য কমতে বাধ্য। আমার আমদানি কমেছে, আমার নতুন বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, দেশের ভেতরে এক ধরনের অর্থনৈতিক স্থবিরতা, নতুন উদ্যোগ নেই, নতুন বিনিয়োগ নেই। তো সব কিছু মিলেই অর্থনীতি এক ধরনের স্থবিরতা না, শুধু আমি বলবো এক ধরনের নেতিবাচক প্রবণতা প্রবল হয়ে উঠছে। আপনার জন্য আরেকটা তথ্য আপনি হয়তো খেয়াল করেছেন যে বিশ্বব্যাংক গত ডিসেম্বরেই তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং তারা বলেছে যে 2024 সালে ফর্মাল সেক্টর থেকে আপনার 20 লাখ মানুষ কাজ হারিয়েছে এবং 2025 সালে 8 লাখ মানুষ কাজ হারানোর সংখ্যা তারা বলেছিল 2025 চলে গেছে। আপনি জানেন যে আমাদের দেশের ফর্মাল ইকোনমি ইনফর্মাল ইকোনমির চেয়ে কিন্তু আসলে ছোট, অনেক ছোট। আমাদের দেশে অনানুষ্ঠানিক খাতটাই অনেক বড়। এরকম একটা প্রেক্ষাপটে আবার ইলেকশনটা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে এবং আমরা আশা করছি যে যদি আসলে উত্তরণ হয় সেটা ইলেকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। নিঃসন্দেহে ইলেকশনের উপর অনেক কিছু নির্ভর করছে। এটা খুব স্পষ্ট যে এই সরকার অর্থনীতিতে কোনো রকম গতি সঞ্চার করতে পারেনি, বরং অর্থনীতিতে স্থবিরতা বা নেতিবাচক প্রবণতা বেড়েছে। আপনি যেটা বলছিলেন যে শুধুমাত্র ফর্মাল সেক্টরে 2 বছরে 28 লাখ মানুষ চাকরি হারানো, এটা অনেক ভয়াবহ পরিস্থিতি। কারণ আমাদের এমনিতেই নতুন বিনিয়োগ, নতুন কর্মসংস্থান যেখানে হচ্ছে না, সেখানে বিদ্যমান যারা ছিল তারাও যখন চাকরি হারাচ্ছে, মানুষের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে IMF তার মানে সাহায্যের মানে বড় ছাড় করেনি। তারাও বলেছে যে নির্বাচিত সরকার ছাড়া দেবে না। সো নির্বাচনের দিকে আসলে সারা পৃথিবী তাকিয়ে আছে। বিদেশি বিনিয়োগের জন্য অনেক চেষ্টা করেছে সরকার, বিভিন্ন দেশে গিয়ে সভা, সেমিনার, অনেক কিছুই করেছে, ইনভেস্টমেন্ট সামিট করেছে, কিন্তু আলটিমেটলি ইনভেস্টমেন্ট আসেনি। স্থানীয় বিনিয়োগও হচ্ছে না, বিদেশি বিনিয়োগও আসছে না। সবাই আসলে নির্বাচনের পর নতুন সরকার, নির্বাচিত সরকার কি নীতি গ্রহণ করে, তার দেশে কতটা স্থিতিশীলতা আসে সেদিকে তাকিয়ে আছে। যে কারণে এই নির্বাচনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আশা করব যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে। জি, আমরা সেটা সবারই প্রত্যাশা, এই দেশের যারা নাগরিক আছেন। আরেকটি খবর দৈনিক কালবেলা এবং মানব জমিন তারা গুরুত্ব দিয়ে ছেপেছে, সেটা আমাদের আসলে গুরুত্ব পাওয়ারই কথা। টেকনাফ সীমান্তে এবার মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা, মানব জমিনের একটি খবর এবং একই রকম শিরোনাম একই রকম নয়, কিন্তু সাবজেক্টে একই। মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে, এটি আন্তর্জাতিক আদালতে বিচার শুরু হয়েছে। আপনার এই বিষয়ে আপনার একটু মতামত চাই এবং একটু শিশু, আপনি জানেন যে সে ICU-তে আছে এখনো, মাথায় গুলিবিদ্ধ হয়ে, মিয়ানমার থেকে আসা একটা গুলি। মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি আমরা কিন্তু আশা করেছিলাম, প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পর তিনি জাতিসংঘ মহাসচিব এসেছিলেন বাংলাদেশে। জাতিসংঘ মহাসচিবকে পাশে নিয়ে কক্সবাজারের লাখো রোহিঙ্গা নাগরিকের সামনে তিনি অঙ্গীকার করেছিলেন, এক ধরনের আশ্বাস দিয়েছিলেন যে সামনের ঈদটা আপনারা নিজ দেশে, নিজ বাড়িতে গিয়ে করতে পারবেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রফেসর ইউনূস কথা বলেছিলেন সেদিন। জি, এবং প্রফেসর ইউনূসের মতন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব যখন এই ধরনের আশ্বাস দেন, মানুষ আশা করে। আমরাও আশা করেছিলাম যে রোহিঙ্গা বিপুল সংখ্যক, প্রায় 10 লাখের বেশি, কেউ বলে 12 লাখ, কেউ বলে 14 লাখ। এই যে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশের উপস্থিতি দেশের উপর যে অর্থনৈতিক চাপ তৈরি করছে, সেই চাপ থেকে আমরা মুক্ত হব। দেশে শুধু অর্থনৈতিক না, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব ক্ষেত্রেই যে চাপ, সেটা আমরা এক ধরনের সোশ্যাল ডিসঅর্ডার তৈরি হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কক্সবাজারের স্থানীয়রা খুব রসিকতা করে বলে আমরাই রোহিঙ্গা হয়ে গেছি, সংখ্যালঘু হয়ে গেছি। এটা বাস্তবতা। সো প্রফেসর ইউনূসের এই ক্ষেত্রে কোনো কার্যকর রেজাল্ট না দেখাটা আমাদের জন্য খুব হতাশার। তার প্রতি আমাদের যে শ্রদ্ধা ছিল, যে বিশ্বাস ছিল, সেটা দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে তার এই ব্যর্থতায়। আমি এখনও আস্থা রাখতে চাই যে আগামী ঈদটা রোহিঙ্গারা তাদের দেশেই করবে। জনাব হাসনাইন খুরশিদ, দৈনিক আমার দেশের একটি খবর আপনার দৃষ্টি আকর্ষণ করি। জামায়াত সহ 11 দলের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, তাদের লিড নিউজ। সেকেন্ড লিড করেছে আমেরিকার হুমকি, ইরানের পাল্টা হুঁশিয়ারি। এবং একই রকমভাবে যেটা শেখ হাসিনার আমলে 3টি নির্বাচন নিয়ে যে তদন্ত কমিটি প্রতিবেদন, সেটি তারা লিখেছে, হাসিনার সব নির্বাচন ছিল সাজানো। খবরের কাগজ, পত্রিকা, তারা হা ভোটের পক্ষে প্রচারে সরকার। এই বিষয়ে আপনার কমেন্ট চাই।
এই হা ভোটের পক্ষে যে সরকার প্রচার চালাবে, সরকার কি একটা পার্টি হয়ে যাচ্ছে কিনা এরকম একটা নিঃসন্দেহে, কথা নিঃসন্দেহে। নাগরিকরা বলছেন। হ্যাঁ, এই নিঃসন্দেহে সরকার একটা পার্টি হয়ে যাচ্ছে, কারণ সরকার নিঃসন্দেহে, এটা আমরা প্রথম থেকেই 5ই আগস্টের পর থেকেই একটা কথা বলা হচ্ছিল, বারবারই আমরাও বলেছি যে বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটা ছিল সরকারের মূল লক্ষ্য। সংস্কারের প্রক্রিয়াটাকে শেষ পর্যন্ত যেভাবে গণভোটে নিয়ে আসা হয়েছে, এবং গণভোট সাধারণত আমরা সবসময় দেখেছি কি যে আগে সংসদে বিল যাবে, সংসদে পাস হবে, তার উপরে গণভোট হবে। কিন্তু এবার সংসদের নির্বাচনের আগেই গণভোটে গেছে, এবং গণভোটে বাস্তবতা একই দিন হচ্ছে। একই দিনে হচ্ছে। তো তাতে যেটা হচ্ছে যে গণভোটের দিকে মানুষের নজর খুব কম, সবারই সংসদ নির্বাচনের দিকে নজর, রাজনৈতিক দলগুলোরও তাই। তো গণভোট আসলে মানুষের নজরের বাইরে পড়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে গণভোটে হ্যাঁ ভোট যে পাস করবে বা সেটা করার মতন মানুষ আদৌ গণভোটে কতটা অংশ নেবে, কি শুধু সংসদ নির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে আসবে? সাংবাদিক হিসাবে আপনার তো নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলতে হয়, আপনার কি মনে হয় যে মানুষের মধ্যে এই গণভোট নিয়ে জানা বোঝার বিষয়টা এখনো ওই লেভেলে গেছে? কোনো লেভেলেই যায়নি আসলে, মানুষ বুঝি না, অনেকে জানেই না যে গণভোট বলে কোনো কিছু হচ্ছে, এবং বেশিরভাগ মানুষই হয়তো জানে না যে একই দিন গণভোট হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে গণভোটের যে এজেন্ডা, সেই এজেন্ডা মানুষের কাছে একদমই স্পষ্ট না। এই যে 84টা দফা দিয়ে, 84 দফার উপরে 4টি প্রশ্নের উপরে গণভোট, এই সংস্কারের এই কর্মসূচিগুলি কী সেগুলো মানুষকে জানানো হয়নি। 4টি প্রশ্ন একই উত্তর দিতে হবে, হ্যাঁ বা না বলে, সেখানেও এক ধরনের অস্বস্তি বা অস্পষ্টতা রয়েছে। এখন এইরকম একটা অবস্থিতিতে তাহলে এই গণভোটের কার্যকারিতা আসলে খুব কি ঝুঁকিপূর্ণ থাকবে? হয়ে গেছে, খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কিন্তু সংস্কার তো নিঃসন্দেহে আমরা সবাই চাই, অবশ্যই চাই। সংস্কার চাই, কিন্তু সংস্কারকে যেভাবে বাস্তবায়নের প্রক্রিয়া হচ্ছে, এই প্রক্রিয়াতেই আসলে ভুল রয়ে গেছে। আমাদের দৈনিক আমাদের সময়ের শিরোনামটি যথেষ্ট আগ্রহ তৈরি করতে পারে। বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারে জামায়াত জোট, এবং আপনি হয়তো খেয়াল করে থাকবেন গতকাল একটি জরিপ প্রকাশ হয়েছে, ভয়েস ফর রিফর্ম নামে একটি সংগঠন, আমার জানা মতে এটি 5 আগস্টের পরে তাদের এই প্ল্যাটফর্মটা, এবং সেখানে এই দেশের অনেক শ্রদ্ধেয় নাগরিকরা আছেন সেই প্ল্যাটফর্মে। তারা যে জরিপটা দেখিয়েছে তাতে বিএনপি এবং জামাতকে ভোট দিতে চায় 1 বা 2% 1% ডিফারেন্স। 34 আর 33 দেখলাম, কিন্তু এই ধরনের জরিপগুলো সম্পর্কে আসলে আমার খুব একটা আস্থা নেই। সরি, কেন? যে কারণ আমরা অতীতেও এমন অনেক জরিপ দেখেছি, এবং জরিপগুলোতে যে চিত্র উঠে আসে সেটা বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। এবং নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রকম জরিপের ফলাফল আসে, দেখা যায় যে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন পক্ষের মানে এক ধরনের সমর্থন জোগাতে বা মানুষ ফরমায়েশি জরিপ। এই ধরনের মনে হয়। তো এটা শেষ পর্যন্ত গিয়ে এই জরিপের কোনো বাস্তবতা দেখা যায় না। জনাব হাসান খুরশেদ, আরেকটি খবর সিঙ্গেল কলাম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই প্রেক্ষাপটে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি বলেছেন লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা একটা উদ্বেগের। আমি গতকাল কয়েকটি পত্রিকাতেও দেখেছি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নাগরিকদেরকে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু খুব একটা সাড়া মিলছে না। এটা তো ইলেকশনের একটা ইম্প্যাক্ট থাকবে। নিঃসন্দেহে নির্বাচন নিয়ে এমনিতেই আমরা নিরাপত্তার ঝুঁকি নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন, এবং যে ঘটনাগুলোর মধ্যে ঘটেছে, চট্টগ্রামে বিএনপি নেতা গুলিবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল, পরে হাদি হত্যাকাণ্ড, এবং এরপর বিভিন্ন সময় আমরা এই ধরনের ঘটনা দেখছি। ঢাকাতে কারণবাজারে দেখলাম যুবদলের একজন নেতা মোসাব্বির, হ্যাঁ মোসাব্বির, এবং একের পর এক এরকম ঘটনা কিন্তু ঘটেই চলছে। এরকম একটা সময়ে যখন লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হলো, এবং নির্বাচনের 1 মাস আগেও এত অস্ত্র বাইরে রয়ে গেল, সেটা নিঃসন্দেহে ঝুঁকি তৈরি করবে। দৈনিক সময়ের আলো তারা তাদের প্রধান শিরোনাম 5 দশকে সবচেয়ে কম নারী প্রার্থী। এটা তো আমাদের অপ্রত্যাশিত নিঃসন্দেহে, কারণ এই যে এত বড় একটা আন্দোলন 5 আগস্টের, তারপরে যে পরিবর্তনগুলো আমরা আশা করেছি, সেখানে এইবার নারী প্রার্থীর সংখ্যা এতটা কম, এটা মানে কি মনে করছেন আপনি? একটা বিষয়ে আমি একটু অন্যভাবে বলতে চাই, যে খুব নীরবে আমরা কিন্তু নারী নেতৃত্ব থেকে এক ধরনের ছিটকে পড়েছি। মানে গত কয়েক দশক ধরেই বাস্তবতা হচ্ছে, আমরা কেউ পছন্দ করুক বা না করুক, যে আমাদের প্রধান দুই নেত্রী, একজন ছিলেন বেগম খালেদা জিয়া, আর তার বিপরীতে শেখ হাসিনা। তো প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্ব ছিল নারীর।
আমরা সংসদে নারীকে স্পিকার হিসেবে দেখেছি। ছিলেন, জি। তো নারীর সর্বোচ্চ পর্যায়ে নারীর একটা Even শক্ত রওশন অবস্থান এরশাদ ছিল। ছিলেন। রওশন এরশাদ ছিলেন বিরোধী ইয়েতে। তো সবকিছু মিলে মানে যদিও সেই সংসদগুলোর কোনো গ্রহণযোগ্যতা ছিল না, সেই সরকারের গ্রহণযোগ্যতা Effective ছিল ছিল না, না। ইফেক্টিভ ছিল না, কিন্তু তারপরও বাস্তবতা হচ্ছে নারীর নেতৃত্ব ছিল। এবার নারী খুব নীরবে বেগম খালেদা জিয়ার মানে প্রয়াণের ভেতর দিয়ে, মৃত্যুর ভেতর দিয়ে নারী নেতৃত্ব আসলে শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্বের অবসান ঘটলো বাংলাদেশে, এবং খুব নীরবে সেই অবসান ঘটছে। আমরা আশা করেছিলাম যে সংসদে শক্ত প্রতিনিধিত্ব তৈরি হবে, কিন্তু মাত্র 4% কিছু বেশি, যেটা খুবই দুঃখজনক যে প্রার্থী হয়েছে মাত্র 4%। সবাই যে বিজয়ী হবেন তা তো না। তো শেষ পর্যন্ত গিয়ে সংসদে নারীর প্রতিনিধিত্ব কত শতাংশে দাঁড়াবে, এটা নিঃসন্দেহে যখন আমাদের নারী অধিকার নিয়ে আরও অনেক বেশি সোচ্চার হওয়া উচিত, যখন নারীর উপরে আক্রমণ বা হেনস্থার ঘটনা ঘটছে, নারীর অধিকারকে অস্বীকার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে সমাজের একটা বড় একটা প্রভাবশালী অংশের মধ্যে, সেই সময় নারীর কর্মঘণ্টা কমানোর কমিয়ে কথা আনার বলা হচ্ছে, এক ধরনের কথা আমরা শুনেছি। সেটাই। তো নারীকে এক ধরনের আবার ঘরে বন্দি করে ফেলার এক ধরনের প্রবণতা কোনো কোনো মহলে দেখা যাচ্ছে। সেরকম একটা সময়ে আমরা নারীর অনেক শক্ত প্রতিনিধিত্ব আশা করেছিলাম। সেখানে মাত্র 4% মনোনয়ন, 4% প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই জিতে জিতবেন আসবে না, তো আরো জিতে আসবেন কম। কত, ন্যাচারালি সবাই তো আর জিতে আসবেন না। তো সেই ক্ষেত্রে আগামী সংসদে নারীর উপস্থিতি আসলে অনেক কম হবে, যেটা সামনের দিনগুলোতে একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা আর শেষ করে আসব। আমরা দৈনিক ইনকিলাবের হেডলাইনটি আছে, প্রধান শিরোনাম তাদের হ্যার পক্ষে সরকার, যেটা আমরা কথা বলছিলাম যে সরকার একটা পক্ষে চলে গেছে। এবং বাস্তবতা হচ্ছে যে গণভোট নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ তৈরি করতে পারেনি কেউ, এবং কোনো তৈরি করার কোনো চেষ্টাও কারোর মধ্যে নেই। এবং গণভোটের এই পরিস্থিতিতে গণভোটকে মানে কার্যকর করতে সরকার শেষ পর্যন্ত একটা পক্ষ হয়ে মাঠে নামছে, এবং গণভোটে যাতে ব্যাংকগুলোকে সিএসআর ফান্ড থেকে প্রচারণা চালানোর জন্য নির্দেশনা এক ধরনের দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো এটা খুব অস্বাভাবিক যে সরকার কোনো একটা নির্বাচনে পক্ষ হবে, হ্যাঁ বা না, যেটা মানুষ মনে করে মানুষ তাই করবে। ওকে, অনেক ধন্যবাদ জনাব হাসান খুরশিদ। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে আলোচনা। সুস্থ থাকুন।